শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ থাকবার জন্য, ভালো থাকবার জন্য যে সমস্ত নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো আসলে পালন করা খুব জরুরি এবং সেগুলো খেয়াল করে সাবধানে চললেই কিন্তু একটু সতর্ক থাকলেই কিন্তু আসলে সম্ভব এই করোনাকে জয় করা। আমাদের নানান রকমের পরামর্শ কিন্তু আমরা পাচ্ছি আমাদের বিশেষজ্ঞরা যারা রয়েছেন তারা, এবং নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা চ্যানেল পরিবার তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই দেখে নেব সেই বিশেষজ্ঞের পরামর্শের কথা। পর্দায় চোখ রাখছি, দেখব করোনায় ইনসেপ্টা করোনায় বিশেষজ্ঞের পরামর্শ। হঠাৎ করে কিডনি খারাপ হওয়ার তিনটা ধাপ, একটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টেজ 1-এ জাস্ট সিমটোমেটিক ম্যানেজমেন্ট, আদার্স ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টগুলো ইমপ্রুভ করে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যেটা স্টেজ 2 এবং 3, 20 to 30% ক্ষেত্রে কিন্তু স্টেজ 2 এবং 3 স্টেজে আসে, এবং অ্যামং দিস স্টেজ 2 and 3 20 to 30% পেশেন্ট অনেক সময় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে, দ্যাট মিনস ডায়ালাইসিস লাগে। এইগুলো আমাদের একুট কিডনি ইনজুরি। আরেকটা হচ্ছে একুট কিডনি ইনজুরি ছাড়াও আমাদের কোভিড-19 পেশেন্টদের অনেক সময় প্রোটিন দিয়ে প্রচুর পরিমাণ ইউরিন দিয়ে প্রচুর আমিষ অথবা অ্যালবুমিন অর প্রোটিন বের হয়ে যায়। অনেক সময় কিছু হেমোচুরিয়া হয়। হেমোচুরিয়া বলতে আমরা বুঝি ইউরিন দিয়ে ব্লাড চলে আসা। তো অল আর রিভার্সিবল। যখন কোভিড-19 পেশেন্ট যখন রিকভারি করে, দিস প্রোটিনুরিয়া অ্যান্ড হেমোচুরিয়া অলসো রিকভার্ড। কিডনি যখন ফেলিউর হয়ে যায়, অর্থাৎ আমাদের কিডনি যখন আর কাজ করে না একটা পর্যায়ে, হ্যাঁ, তো তখন কিন্তু আমরা বলি আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি কিন্তু দুই ধরনের হয়। নাম্বার 1 চয়েস হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, নাম্বার 2 হচ্ছে ডায়ালাইসিস, আইদার হেমোডায়ালাইসিস অর পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হ্যাঁ, তো আমাদের যে 1 নম্বর চয়েস কিডনি ট্রান্সপ্লান্টেশন, তবে দেশের বা বৈশ্বিক এই দুর্যোগ মুহূর্তে একটু ব্যাপারটা এখানে একটু নট ফিজিবল ফর কিডনি ট্রান্সপ্লান্টেশন। যদি আমাদের ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আমরা আপাতত ডায়ালাইসিসই দিব, যেহেতু পেরিটোনিয়াল ডায়ালাইসিস অনেক সময় ফিজিবল হয়ে ওঠে না। আমরা এখন দেবো আপনাদের যারা কিডনি ফেলিউর হচ্ছেন বা যারা ইএসআরডি পেশেন্ট হচ্ছেন ওদেরকে আমরা আপাতত হেমো ডায়ালাইসিস দিব। তবে আমাদের 1 নম্বর চয়েস হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। তো এই মুহূর্তে কিডনি ট্রান্সপ্লান্টেশন না ঝুঁকি, যেহেতু একটু হ্যাজার্ডস এবং একটু আমাদের লং প্রসিডিউরের প্রয়োজন আছে, কারণ কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন আমাদের কিন্তু ডোনারের প্রয়োজন আছে। ডোনার নট অ্যাভেলেবেল ইন আওয়ার কান্ট্রি। আমাদের লিভিং ডোনার আছে, ডিজিজ ডোনার আছে। ডোনারের ক্রাইসিস কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রাইসিস। সো এই মুহূর্তে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে না ঝুঁকে, যেটা আমাদের একুট ইমার্জেন্সি, একুট ম্যানেজমেন্ট, আমরা কী দেবো? ডায়ালাইসিস। ঠিক আছে। পরে পেশেন্ট স্টেবল হওয়ার পরে যখন আমাদের এই মহামারী যখন থাকবে না, সেক্ষেত্রে যেহেতু আমাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন আমাদের ফার্স্ট চয়েস, অলওয়েজ ফার্স্ট চয়েস ফর কিডনি ফেলিউর পেশেন্ট, দ্যাট মিনস দ্যার ইএসআরডি পেশেন্ট। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা পরে হয়তোবা যখন আমাদের ফিজিবল হবে তখন সেই ক্ষেত্রে আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন দিকে আগাতে পারি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আল্লাহ পাক রোগ দিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ পাক যখন মানুষকে বিপদ দেয়, রোগ দেয়, ওটার সমাধানের বুদ্ধি কিন্তু আল্লাহ পাক মানুষকে দিয়ে দেয়। সো আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। আপনারা ভয় পাবেন না। রোগ হবে, রোগের সেবা ইনশাল্লাহ আমরা করেই যাব। তবে রোগটা যেন না হয় সেই চেষ্টাই করতে হবে, বিকজ যেহেতু কিডনি পেশেন্টরা মোর ভালনারেবল বিকজ দে আর ইমিউন কম্প্রোমাইজ। সো যারা বয়স্ক রোগী আছেন ওরা বাড়ির বাইরে যাবেন না। ইভেন যাদের বাইরে কাজ খুব জরুরি হয় ওদের অলওয়েজ মাস্ক পরে যাবেন, সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন, হ্যান্ড ওয়াশ করবেন, কফ এটিকেটটা মেনটেন করবেন। তাহলে হয়তোবা যে ঘরে যে আপনার বৃদ্ধ বাবা মা আছে যারা কিডনি রোগে আক্রান্ত
হয়তোবা ওদের কোভিড-19 আক্রান্তের চান্স অনেক কমে যাবে। আমরা আবারও শ্রদ্ধা জানাচ্ছি সমস্ত বিশেষজ্ঞ যারা আমাদেরকে বিভিন্ন রকম উপদেশ পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এই করোনাকালীন সময়। আমাদের হৃদয় থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই, আমাদের সালাম জানাই। আমাদের আজকের এই তারকাকথনের স্টুডিওতে রয়েছেন ফ্যাশনের ভীষণ মানে চোখে পড়ার মতো মানুষ এবং ফ্যাশনটাকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করবে যারা, সেই মানুষগুলোকে আমরা আমাদের আজকে তারকাকথনে আমন্ত্রণ জানিয়েছি। কথা বলবো এই সময় তাদের ব্যস্ততা বা কাজের পরিকল্পনা এগুলো এবং তাছাড়া নানান কাজগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় ফ্যাশন মডেল এবং কোরিওগ্রাফার সৈয়দ রুমা। হ্যালো, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আছি, বেশ চলছে এইভাবে জীবন এখন যেভাবে চলে যাচ্ছে। আমাদের সাথে আরো একজন প্রিয় মানুষ আছেন, এবি ওয়ালিউদ্দিন আহমেদ, ফ্যাশন ডিজাইনার এবং গ্রুমিং ইনস্ট্রাক্টর। আমন্ত্রণ, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে কথা চলে যাচ্ছে জীবন, কারণ যেরকম করে আসলে এতগুলো দিন আমরা পার করেছি, সেই সোনালী দিনগুলো তো নেই, কিন্তু আশায় বুক পাতে দোষ কি, নিশ্চয়ই ভালো ভালো দিনগুলো আসবে। এখন সময় কাটছে কি করে? আমি রুমাকে দিয়ে শুরু করি। এখন তো আগে থেকে অনেক বেটার, কারণ হচ্ছে ফার্স্টের দিন যখন আমি লাস্ট 26 তারিখে না 23 তারিখে 26 মার্চ তো বন্ধ হলো, আমি 23 তারিখে লাস্ট শুট করেছিলাম, যে আমার নিজের ফটো শুট করেছিলাম তাঁতঘরে। তো সেই দিন শোনার পর থেকে খুব বেশি আপসেট ছিলাম যে লকডাউন। তারপর এক সপ্তাহ খুব মজা ভাবেই কাটছে। ফার্স্টে এক সপ্তাহ যেটা হচ্ছে যে মজা ভাবে ফ্যামিলির সাথে আছি, খুব রান্না বান্না হচ্ছে, খুব ঈদ একটা ভাব ছিল। তো ভাবছিল যে রমজান আস্তে আস্তে বা পয়লা বৈশাখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যখন পয়লা বৈশাখটা এইভাবে কাটাতে হলো, যেটা আমি কখনো মানে আশা করি, আমি আম্মুকে বলতেছিলাম যে আমি কখনো আশা করি না। আম্মু বলছে যে আমি আশা করি না, তুমি কোথায় দিয়ে আশা করবা? কারণ পয়লা বৈশাখটা আর রমজানটা আমাদের কিন্তু পিক টাইম, একদম ফ্যাশন শো হোক, বিজনেস হোক, স্টাইলিং হোক, কোরিওগ্রাফির জন্য কিন্তু শুরু হয়ে যায়। তো পয়লা বৈশাখ এইভাবে বাসায় কাটানো, আর আমি ওল্ড টাউনে, যেহেতু ওদিকে তো ছোট মোটো উৎসব খুব ধুমধামে ধরে, তো মানে রাস্তায় কোনো মানুষ নেই, পয়লা বৈশাখে কোনো আমেজ নেই, সাদা শাড়ি লাল পাট নাই, কারোর পাঞ্জাবি নেই। আমি এই জিনিসটা নিয়ে খুব আপসেট হয়ে গেছিলাম যে কি হচ্ছে জিনিসটা। তো পরে যখন সবার আশেপাশে দেখতেছি যাদের করোনা হচ্ছে, বা আশেপাশে মানুষদের দেখছি যে অনেক ভুক্তভোগী হচ্ছে, নিউজে দেখতেছি, তখন আমি মাথাকে একটা সেট করে ফেলছি, যতদিন করোনা আছে আমি বাসায় আছি। একটা নিজের থেকেই স্লোগান বের করছি যে নিজের জন্য বাঁচতে হবে, দেশের জন্য বাঁচতে হবে, ফ্যামিলির জন্য থাকতে হবে, তো বাসায় থাকতে হবে। তো এরকম করে মাইন্ড সেট করে নিজের কাজটা শুরু করে দিয়েছি, যে বাসায় বসে বসে যেভাবে কাজ করা যায়, নিজের বিজনেসের জন্য যেভাবে করা যায়, করোনা শেষ হলে কিভাবে আবার বিজনেসটা আরো রান করব, বা কোরিওগ্রাফি কোন টাইপে করব, হেয়ার স্টাইল কিভাবে করব, এগুলা মানে লাস্ট মানে যাবে নেক্সট 2-3 ইয়ারের চিন্তা হয়ে গেছে যে আমি কোরিওগ্রাফি কিভাবে কোন টাইপ করব, কি এগুলা নিয়েই সারাদিন কাটতেছে। আর টিকটক লাইকই চলতেছে, আর খুব খাওয়া দাওয়া রান্না হচ্ছে বাসায়, নেটফ্লিক্স দেখা হচ্ছে, আর একটু অলস হয়ে গেছি বাসায় থাকতে থাকতে। হ্যাঁ, যে সারাক্ষণ বাসায় থাকার মানে অভ্যাসী হয়ে গেছে, ওরকম ফুর্তিটা আগের মতন গায়ে নেই যে ধামধুম করে করে চলে যাবো। কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে যে সত্যি কথা, যে টিকটক লাইকি আবার নেটফ্লিক্স দেখে, আবার এগুলো প্ল্যানিং করে, আমার যেহেতু একটা ছোটখাটো বিজনেস আছে আর বাই রুমা, তো সেইগুলা আমরা আসছি, ওই প্রসঙ্গে আসছে। এবার একটু আপনার সাথে কথা বলতে চাই, ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা কাপড় তো রেডি, কিন্তু পড়ছে কারা বা পরার এখন কি অবস্থা? এখন কেউ পড়ছে না, কারণ এখন যে দেশের যে অবস্থা, এখন যে অনলাইন রিলেটেড যে শুটগুলো হচ্ছে ওগুলোতে আমরা ইউজ করতে পারছি, এবং লিমিটেড মডেল নিয়ে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে, যেভাবে বলা আছে যে মডেল কম নিয়ে বা মেকআপটা নিজে পারে এমন কিছু, ওইভাবে আমরা অনলাইন রিলেটেড বিজনেসগুলোর জন্য চিন্তা করছি। আর শোর জন্য এখন কাপড়গুলো পরা হচ্ছে না, আমরা এই বৈশাখের জন্য কালেকশন করেছিলাম, তারপরে ঈদের জন্য, বাট ওইগুলো তো ইউজ হয় নাই, ওইগুলো ওইভাবেই আছে। তো আমরা চেষ্টা করছি যে এখন এর মধ্যে আমি আবার এই 3 মাসের মধ্যে মার্চ, এপ্রিল, মে, জুন আমি একটা শো করেছি ঢাকা 18-এর পক্ষ থেকে, লাইভ শো, যেটা ওই যে ঘরে বসে যেটা হয়, স্টে অ্যাট হোম। সেখানে বাংলাদেশের যে তারকারা আছেন বিভিন্ন সেক্টরের 30 জন, তাদেরকে নিয়ে আমি একটা শো করেছি বাসায়।
বাসায় বসি বিকেল 4টায় আর রাত 9টায়, এইভাবে আর কি ওই সময়টা কেটে গেছে। আর এখন মানে ওই ডিজাইন বা এখন দেশের যে সার্বিক অবস্থা বা এখন যে সিচুয়েশনটা চলছে, এখন মাথায় আর ওই জিনিসগুলো আসে না। তো তার মাঝেও আমি একটা অনলাইন শুট করেছি এবং সামনেও 2-1টা কাজ আছে। তো ওইটা নিয়েও আমি মেকআপ রুমের রুমার সাথে কথা বলছিলাম যে আমরা ওই শোটা করতে পারি। তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা ওইভাবে যদি কাজ করতে পারি আমরা আবার স্টার্ট করবো, কারণ অনেক দিন বসা, এতদিন বসে থাকলে ইন্ডাস্ট্রি কিন্তু আর টিকে থাকবে না, অর্থনৈতিক একটা রান করবে না সেটা। আচ্ছা, আমরা যে কাজগুলো নিয়ে কথা বলতে চাই তার আগে আমরা একটু পর্দায় চোখ রাখবো, আপনাদেরই একটা কাজ, সেটা একটু দেখবো চলুন। বেশ, খুব ভালো। এটা কত আগে? এটা 2016 এর দিল্লিতে এশিয়ান ডিজাইনার উইক ছিল, খাদি নিয়ে পুরোটা কাজ করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওরা খুব অ্যাপ্রিশিয়েট করেছে আমাদের দেশীয় গান, দেশীয় প্রপস, সবকিছু হাতে বানানো এখানে। তো ওরা আমাদের দেশের এই খাদি ফেব্রিকটা ওরা খুব পছন্দ করে। তো ওদের সাথে আগে আমার কন্ট্যাক্ট ছিল যে আমাদের দেশীয় যে কোনো ফেব্রিক, কাতান হোক, খাদি হোক, জামদানি হোক। তো আমি পিক করলাম খাদিটা। তো খাদি দিয়ে একটু সেমি ওয়েস্টার্ন টাইপের ড্রেস করলাম। তো ওরা খুব পছন্দ করেছে এবং অ্যাপ্রিশিয়েট করেছে। আচ্ছা, কোন কোন দেশে আপনি শো করেছেন? আমি 2008 এ এবং 2011 এ লন্ডনে দুটো করেছি। ওখানে আরো সিনিয়র মডেল ইশারা ছিল, ডিজাইনার বিবি আপা গেছেন, তারপরে টুতলি রহমান গেছেন, কুহু আপা গেছেন, তারপর অল সিল্ক ইয়ার বেনারসি 2011 এ করলাম লন্ডনে, আর 10 এ করলাম আবার লন্ডনে। তারপরে করলাম নেপাল ফ্যাশন উইক 2বার কাঠমান্ডুতে, এই TGIF হিমালয় টাইমস নেটাল ফ্যাশন উইক, ওইটা করলাম 2বার। ইন্ডিয়াতে করলাম 7-8টা ফ্যাশন উইক, দেরাদুন ফ্যাশন উইক, লখনৌ ফ্যাশন উইক, এশিয়ান ডিজাইনার উইক, তারপর দিল্লি ফ্যাশন উইক, তারপর বানারস ফ্যাশন উইক। তো বেশিরভাগ শোতেই রুমা ছিল আমার সাথে, শো স্টপার হিসেবে বাংলাদেশ থেকে ও প্রতিনিধিত্ব করেছে। তো এই তো। আচ্ছা, মানে এই যে আমি মানে প্রশ্নই করতে যাচ্ছিলাম যে কখন থেকে আসলে বাড়ি ভাইয়ের সাথে পরিচয়? কতদিন হয়ে গেল? অনেক দিন। এটা সত্যি কথা মনে করবো না, মিডিয়াতে আসার সাথে সাথেই ওয়ালির সাথে পরিচিত। বেশি একটা পাত্তা দিতাম না সবসময়, অনেক দুষ্ট, খুব মাথা গরম করে, সবার খুব রাগারাগি করে, নিজের মাথা গরম, মানে অস্থির খুব। 1 মিনিটও এইভাবে কিভাবে বসে আছে আমি জানি না। তো এখন চুপ আছে, আমার হয়তো চোখ দেখানোতে বসে আছে বা কোনো কিছু, ওই 1 মিনিটও শান্তি মতন থাকতে পারে না সবাই। হ্যাঁ, ওকে খুব চোখ, ও খুব এমনি চোখ দেখানোই বুঝে যায় আচ্ছা কোনো কাজ করবো না চ্যানেলের। আর ইন্ডিয়ায় বেশিরভাগই ওর সাথে আমার কাজ করা হয়েছে, কারণ হচ্ছে আমি ওকে কন্ট্রোল করতে পারি না। তো ওই সব বাইরের মডেলদের বকা টকা দিয়ে ওর কাপড় পরে বসা যাবে না, দাঁড়ানো যাবে, এটা নিয়ম আমাদের। বাট ওই যে লাউডলি বলে, তো এরা সবাই পিক করতে পারে না। তো আমি হ্যান্ডেল করি বেশিরভাগই। ওর গ্রুমিং স্কুল যেটা আছে আমার, আরো ওয়ালি এসেছে, ওইটাও আমি হ্যান্ডেল করতেছি, কারণ হচ্ছে ওকে দিয়ে হবে না, ওই একটু আউট। কি অবস্থা দিল একদম লাইভে। হ্যাঁ, না একটু ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আসলে অনেক বেশি, বন্ধুত্বের এই বন্ডিংটা না থাকে, কারণ হচ্ছে বাউন্ডারিজটা অনেক ভালো। আমাদের একটা কোনো কিছু কাজ আসলে ছোট হোক বড় হোক আমরা ডিসকাস করেই করি, খুব সুন্দরভাবেই কাজ গুছাই করি। যে ওর বেশিরভাগই কাজগুলো আমি হ্যান্ডেল করি। ওই যেহেতু ডিজাইনার সাইডটা দেখে, কোরিওগ্রাফি সাইডটা আমি দেখি। যেরকম হচ্ছে মিস্টার মিস ফটোজেনিক আমরা 2019 এ করেছি, আমরা অনেকজন স্টুডেন্ট পেয়েছিলাম। এবার আমরা 2020 তে শুরু করতে যাচ্ছি, বাট কবে শুরু করব সেটা আমরা এখনো ডিসিশন নিতে পারতেছি না করোনার কারণে। এমনি আমরা প্রমোশন শুরু করে দিয়েছি, এমনি অনলাইন অডিশনও শুরু হয়ে গেছে, যে অনলাইনে আমরা অডিশন নিব, ভিডিও কলের মাধ্যমে আমরা স্টুডেন্টদের দেখবো এগুলা। তো এগুলো আমরা শুরু করে দিচ্ছি মেবি জুলাই থেকে, না জুলাই থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব। তো এমনি ছবি টবি সাবমিট শুরু হয়ে গেছে, ওরা অনলাইনের মাধ্যমে নিজের বায়োডাটা এগুলো পাঠাচ্ছে। তো নেক্সট স্টেপ বসে না থেকে এগুলো স্টেপ আমাদের আগে করতে হবে আর কি। আমরা নতুন মুখ এখন অনেক দরকার মিডিয়াতে, কারণ ঘুরে ফিরে কিন্তু এই কয়েকটা নামই আসে, রুমা, টুম্পা, আজরা, ইমি, 10টা মেয়েই আর 10টা ছেলেই কিন্তু আছে মিডিয়াতে। ঘুরে ফিরে ভালো কোনো শো হলে আমরা রুমাকেই দরকার, বা ইমিকে দরকার, বা আজরাকে দরকার, বা টুম্পাকে দরকার। তো ভালো ছেলে মেয়ে তৈরি করার জন্য আমি আর রুমা অনেকদিন থেকে কাজ করছি। এই ওয়ালিজ অ্যাসোসিয়েট এবং আর বাই রুমা দুজন মিলে আমরা কিছু নতুন স্টুডেন্টদের গ্রুমিং করাচ্ছে, করি ওখান থেকে আমরা বের করছি অনেক স্টুডেন্ট। আবার এখন যেটা করছি ফটোজেনিক, এটা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে নতুন ফেজ যারা মিডিয়াতে কাজ করতে আগ্রহী তাদেরকে সুযোগ দেয় এবং আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন মুখ উপহার দেওয়া, ছেলে মেয়ে। জানি আমাদের র্যাম্পে অনেক সময় যখন 2-3টা শো থাকে তখন আমাদের মডেল কিন্তু পাওয়া যায় না, যে একটা শোতে সব ভালো মডেল চলে গেলো, আরেকটা শোতে আমরা কিভাবে পাবো। এই জিনিসটা চিন্তা করে আমি আর রুমা আমরা 2019 একটা করলাম,
ওটা মোটামুটি Successful. সাকসেসফুল হয়েছেন। বাহ। আর এবারও একটা করছি ইনশাআল্লাহ, দেখি এখন কি হয় সেটা বেশি পরে হচ্ছে জানা এবার যাবে। যদি কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর কিন্তু শুট কিন্তু সবগুলো জমা Right. একসাথে হবে। একসাথে যেটা অনেক হচ্ছে কাজ। যদি শো যার বুকিং এ আগে মডেল থেকে যায়, দেখো আমার শো একদিন পরে আসলো, আরেকটা কোরিওগ্রাফার আগে আসলো, তো মডেলের ক্রাইসিস পড়ে যায়। অনেক থাকার মধ্যেও আমরা চাই অনেক মডেলের মধ্যেও হোক দুইটা একদম মন চেহারা যেটা Right. মানুষ দেখে ওয়াও এটা বলতে পারে। তো এরকম শো ভাগাভাগি করতে হলে একদিনে কিন্তু 2-3টা শো পড়ে যায়, তখন মডেলের ক্রাইসিস পড়ে যায়। ঠিক। তাছাড়া এমনি একটা শো হলে যেরকম বিডি হিপ হপ ফেস্ট, বাংলাদেশ ফ্যাশন উইক, এগুলো হলে একবারে ফুল বুকিংই থাকে 1 মাস আগে থেকে, আর কোনো model কোথাও এই যেতে পারবে মডেল না। কোথাও যেতে যেতে পারবে না, পারবে না। 7 দিনের জন্য তুমি আমার বুকিং থাকবা। যেরকম বিডি হিপ হপ ফেস্টে আমি নিজে কোরিওগ্রাফি করি 2015 থেকে 18 পর্যন্ত করলাম, 19-এ সামহাও করা হয়নি। অ্যাকসেন্ট প্রোগ্রাম করেছিলাম 19-এ, এর জন্য বিডি হিপ হপ ফেস্ট করা হয়নি। ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বরে যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে সেপ্টেম্বর হয়তো বা হবে। নভেম্বরে আমরা 2টা শো নামানোর চিন্তা ভাবনা আছে, বিবিডব্লিউ আর বিডি হিপ হপ ফেস্ট। আহা, তো এই 2টা শোর জন্য আমরা আগে থেকে মডেলরাও বুকিং নিয়ে রাখে, Right. যেরকম ড্রেস ট্রায়াল এগুলো বাইরে থেকে সবগুলা, হিপ হপ ড্রেস তো আমাদের দেশীয় না, তো যেহেতু লাস্ট টাইম আমরা ব্যাংকক আর চায়না থেকে শপিং করেছিলাম, অ্যাসেসরিজ গুলা নিয়ে আসছিলাম, এখন বাংলাদেশ থেকেও করছি, কিছু পারচেস করতেছি, আর যেহেতু আরবাই রুমা আছে তো অনেক কিছু বাইরে থেকে আনা হচ্ছে। তো সব মিলায় অল ওভার আমাদের প্ল্যানিংটা অনেক সুন্দর। যদি করোনাটা চলে যায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা যত পিছাইছি আগায় ফেলতে পারবো ইনশাআল্লাহ, সেটাই। আচ্ছা, আমরা একটু আপনার কাজকর্ম কথা চিন্তা করি। অনলাইন ফটোশুটের বিষয়টা এখন খুব প্রমিনেন্ট সবার কাছে, বিকজ আর আসলে কোনো সম্ভাবনা নেই। তো সেটা আসলে এটার প্রসঙ্গে আপনি কি অনলাইন বলতে চান? ফটোশুটটা এখন মানে মিডিয়াতে আমরা যারা কাজ করছি টিকে থাকার জন্য আর কি এটা করা, মানে এখন তো কাজ অপশন নেই আর কোনো। তো এখন ভার্চুয়াল শুট যেটা হচ্ছে ওটা হচ্ছে আমরা যে যখন একটা শুট করি মডেলটা সামনে পাই, হ্যাঁ, স্টাইলিংটা এবং হেয়ার স্টাইল ইনস্ট্যান্ট আমরা চেঞ্জ করতে পারি, কস্টিউমটা পরলো। কিন্তু অনলাইনে যেটা হয় ওটা আমরা লেআউট পাঠিয়ে দিচ্ছি, বা ওইটা না, ভার্চুয়াল শুট যেটা ওইভাবে আমরা কিন্তু মডেলের সাথে কানেক্ট করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে অনলাইন ভার্চুয়াল যে শুটটা হচ্ছে এটা বিগ ব্র্যান্ডের জন্য না, এটা হচ্ছে যেহেতু আমি এটা ধরাছোঁয়ার বাইরে টাচ করতে পারছি না, এটা অদৃশ্য একটা ব্যাপার। কোরিওগ্রাফিটা ঠিক মতো কোরিওগ্রাফিটা তো দেখানো দেখানো সবকিছু কিন্তু একটা অ্যাঙ্গেলের ব্যাপার থাকে, ফটোগ্রাফারের কিন্তু এখানে কোনো নেই আমার মনে হয়, কারণ আমি এটা করি নাই। আমার মনে হয় যে ফটোগ্রাফার যার যার ছবি ভিডিওতে তুলে দিচ্ছে বা ভিডিও মোবাইল দিয়ে করে দিচ্ছে, তখন এডিটটা হয়তো ফটোগ্রাফার করছে। না, এর মাঝখানে আমি কথা বলবো, কারণ হচ্ছে আমি ক্যানভাস প্রেজেন্ট আজরা মাহমুদের এই ফটোশুটটা করেছি। ফার্স্টে এটা আমার কাছে অদৃশ্য জিনিসটা ছিল যে কিভাবে হাউ কাম যে ভিডিও কলে মডেলদের আমি বুঝাবো কেমনে, বা ওদের ড্রেস ওরা মেকআপ কিভাবে করবে। তো আমি এর জন্য সিনিয়র 3টা মডেল নিয়েছি, আখিয়া ফরোজ, তিনো আর নাহিদ। তো ফার্স্টে 3 দিনে আমি ওদের সাথে ভিডিও কলেই ছিলাম। আহা। তো আমি ভিডিও কলে ওদের বুঝাচ্ছি যে জিনিসটা কি, কিভাবে ফটোশুট হয়। আমি ফার্স্টে যখন এই অপশনটা পাই তখন আমি আবু নাসির ফটোগ্রাফার আমার সাথে ছিল, তার সাথে ডিসকাস করি। সে আমাকে বলছে হ্যাঁ এটা একটা আছে, আমি ডিসকাস করি। আমি আর ওই আগে এই ট্রায়ালটা করছি, 2 দিন আমরা শুট করছি, আউটডোর ইনডোর মেকআপ কিভাবে আসবে, কোন অ্যাঙ্গেল আমাদের বুঝতে কিন্তু এইটা 1 সপ্তাহ লেগে গেছে। যেহেতু আমরা প্যাসেঞ্জার, আমি স্টাইলিং করি, আমি নিজে কোরিওগ্রাফি করি, আমি নিজে মডেল, কিন্তু আমারই বুঝতে 1 সপ্তাহের মতন লেগে গেছে মডেলদের বুঝাতে যে কি জিনিসটা আমি বাসা বসে কি করব, অ্যাঙ্গেল কি। প্রতিটা মডেলের ভিডিও কলে বাসা দেখা হয়েছে, ওরা ভিডিও করে বাসার ছবি পাঠিয়েছে, আমার ড্রেস আমি থিম কি চিন্তা করছি ওদের কাছে পাঠাইছি, জিনিসটা থিম একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করা হয়েছে যে 24 ঘন্টা চ্যাটিং এ থাকতে হচ্ছে, রমজানের সময় হয়েছে রোজা রাখা। তারপর অল ওভার করার পর আমি মনে করি আমি অনেক ভালো কমফোর্টেবল ভাবে শুটটা করেছি। কিন্তু তারপরে আসে না, সামনে থাকলে আমি একটা জিনিসটা চুলটা এরকম না হলে এরকম সরাই দিতে পারবো। আমি যেরকম আখিকে বলতে চাই আখি ডানে, কিন্তু ওর ক্যামেরা তো বামে, রাইট। তো অনেকগুলা প্রবলেম ফেস করতে হয়েছে, কিন্তু অল ওভার সাকসেস। বাট এমনি মিডিয়া চলে না, আর এটা আমার মনে হয় যে এটা তো মেনলি করোনার জন্যই করা ভার্চুয়াল। তো ড্রেসটা যে পাঠাচ্ছে, হ্যাঁ, ডিজাইনার ড্রেসটা কিভাবে পাঠাচ্ছে, যে লোক দিয়ে পাঠাচ্ছে, যেখানে প্যাকিংটা হচ্ছে ওখানে ভাইরাসটা আছে কিনা, বা যে যার হাত দিয়ে যাচ্ছে আবার মডেলটা পড়ছে, মডেল পরে আবার ফেরত দিচ্ছে। না না, আমাদেরটা ড্রেসটা ছিল না, ড্রেসটা মডেলদের পড়েছিল, মডেলদের ড্রেস। আচ্ছা, যদি ওইটা হয় যে কোনো হাউসে শুট করবে, তখন ড্রেসটা কোথায় প্যাকিং হচ্ছে, কে ধরছে, কাকে দিয়ে পাঠাচ্ছে, তো তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। তো এর জন্য এই শুটটা হচ্ছে জাস্ট ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য আমার মনে হয়। এর মাঝখানে কিন্তু আমার অনলাইনে এই শুটের সুবিধাটা যেরকম আমি বলি,
দেখো আমরা তো বাসায় বসা মেন্টালি স্যাটিসফাইড জন্য কিন্তু এই শুটটা অনেক ভালো। সেটাই যে আমি বলছি, কাজের হ্যাঁ, মাঝখানে হ্যাঁ। আর ওয়ালের কথা আমি একটা যুক্তি যে হ্যাঁ ড্রেসগুলো কিন্তু আমরা নিজেরটা ওদেরটা ওরাই পড়ছে, মেকআপটাও ওরাই করছে। ফিউচার নাই, হ্যাঁ র্যাম্প শোটা যদি ফটোশুট হয়ে যায় কিন্তু র্যাম্প শোর তো ফিউচার থাকবে না, র্যাম্প শো তো অডিয়েন্স দেখবে। এক্স্যাক্টলি, আসলে মানে এই যে আমরা যে ডিসকাশন গুলো করছি শুনছি আমাদের অতিথিদের কাছ থেকে, শেষ পর্যন্ত কিন্তু এটাই বলা যে সবটা শেষ না হলে আসলে ঠিক মতো কেউ আসলে গিয়ে না কাজ করলে কোনোটাই ঠিক মতো হবে না। তো অনেক অনেক ধন্যবাদ দুজনকে। এই যে এতটুকু আমাদের এটাই অনেকখানি আনন্দ যে নিরাপদ দূরত্ব মেনটেন করে আমরা এখনো যে আড্ডা দিচ্ছি, এটাও আসলে একটা অংশ বটে। এবং এর মাধ্যমে আসলে দর্শকদের কাছেও বলা যে আমরা সবাই আসুন, সবাই মিলে আসলে দোয়া করি যে আমাদের এই অমানিসা কেটে যাক, আমরা একটা সুন্দর দিন আবার শুরু করি এবং সুন্দরভাবে আবার সবাই যা যা জায়গা থেকে কাজ করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছে আজকের মতো।